নবম দশম শ্রেণীর বায়োলজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা অনুশীলনী 2 এর মানে অধ্যায় 2 এর গোলজি বস্তু থেকে শুরু করব, কেননা গত ক্লাসে কিন্তু আমরা এই গোলজি বস্তুর আগে অর্থাৎ নিউক্লিওপ্লাস্ট পর্যন্ত করেছিলাম। তারই ধারাতে আজকে আমাদের 3 নম্বর টপিক হলো গোলজি বস্তু। দেখো, গোলজি বস্তু থেকে আমাদের কি কি সাইড নোট করতে হবে এবং কোন নোটগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট বা কোন লাইনগুলো সবচেয়ে বেশি পড়তে হবে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করে রেখেছি, ঠিক আছে? তো এগুলো একটু কষ্ট করে হলেও তোমরা একটু পড়ে নিবা, সুন্দর করে দেখে নিবা বিষয়গুলো, ঠিক আছে? তো এখান থেকে 100% প্রশ্ন আসবে, তোমার টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এখানে দেখো, প্রথম প্রশ্ন, প্রধানত প্রাণী কোষে থাকে। গোলজি বস্তু প্রধানত কোথায় থাকে? প্রাণী কোষে থাকে। নাম্বার 2, এটি সিস্টার্নে ও কয়েক ধরনের ভেসিকল দ্বারা গঠিত। 3, পানি বিয়োজন, হরমোন নিঃসরণ এবং বিপাকীয় কার্যের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে এই গোলজি বস্তুর, ঠিক আছে? তো এখান থেকে গোলজি বস্তুর একটি চিত্র যেটা তুমি অঙ্কন করা বুঝবা, অথবা এই সাইড নোটটা তোমাকে ভালো করে বুঝতে হবে। তো গোলজি বস্তুর চিত্রটি এভাবে আঁকতে হয় এবং এই যে দুইটা অ্যারো দাগ রয়েছে একে বলা হয় সিস্টার্নে। তারপর এখানে যেই এখানে যে বড় বড় অংশগুলো এটাকে বলা হয় বৃহৎ, এখানে ভেসিকল, সম্ভবত বোঝা যাচ্ছে না ভালোভাবে, তবে বৃহৎ ভেসিকল। আর এই ছোট ছোটকে বলা হয় ক্ষুদ্র ভেসিকল, ঠিক আছে? এটা হলো গোলজি বস্তুর যে চিত্র, সেই চিত্রটি। এরপরে যদি আমি আসি, সেটা হলো ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এখান থেকে আমাকে যে টপিকটা প্রথম হলো কোষ কঙ্কাল। আশা করি কোষ কঙ্কালের নাম তোমরা শুনেছো, আর যদি না শুনে থাকো সমস্যা নেই, আমরা এখান থেকে তোমাকে দিচ্ছি। কোষ কঙ্কাল থেকে তোমাকে প্রথম বুঝতে হবে, কোষ কঙ্কাল কোষকে ভিতর থেকে ধরে রাখে। কোষ কঙ্কাল কি করে? তোমরা কঙ্কাল বলতে হাড্ডি জানো, তবে কোষের মধ্যে যে কঙ্কাল থাকে সে বিষয়টা তোমাদের হয়তোবা একটু কম জানা রয়েছে। এই কোষ কঙ্কাল বলতে বোঝানো হয় যে এটা ভিতরে থাকে এবং কঙ্কালের ন্যায় আসলে কাজ করে। তারপরে এগুলো অ্যাক্টিন, এখানে মাইও হবে হয়তোবা, মায়োসিস, বিউটিনলিন ইত্যাদি প্রোটিন দ্বারা নির্মিত হয়, ঠিক আছে? তারপর হলো রাইবোজোম। রাইবোজোম থেকে তোমাদের প্রধানত যে বিষয়টা পড়তে হবে, রাইবোজোম উদ্ভিদ ও প্রাণী কোষে পাওয়া যায়, মানে উভয় কোষে আর কি পাওয়া যায়। আমিষ সংশ্লেষণে সহায়তা করে, আমিষ সংশ্লেষণের স্থান নির্ধারণ করে। মূল কথা হলো রাইবোজোমের মূল কাজ হলো আমিষ সংশ্লেষণ, ঠিক আছে? এই কথাটা মনে রাখবা। আর রাইবোজোমকে কিন্তু আমিষ ফ্যাক্টরিও বলা হয়ে থাকে বা প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোমকে কিন্তু প্রোটিন ফ্যাক্টরি বলা হয়ে থাকে। নাম্বার 3, সেন্টিওল বা সেন্টোসোম। এদের প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়। সেন্টোসোলকে প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়। এটি নিউক্লিয়াসের কাছের ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু। তারপরে কোষ বিভাজনের সময় স্টারে গঠন করে। এছাড়া স্পন্ডল যন্ত্র ও ফ্লাজেলা সৃষ্টিতেও অবদান রাখে। তো এই কথাগুলো মনে রাখবা যে এরা কি স্পন্ডল যন্ত্র থাকে এবং ফ্লাজেরা যেটা সেটাতে সৃষ্টিতে কি করে, তারা ভূমিকা রাখে বা অবদান রাখে। তারপর নিউক্লিয়াস বা কেন্দ্রিকা, এটা চিত্র আঁকা মাস্ট বি ইম্পর্টেন্ট। এখানে তোমাকে সর্বপ্রথম তো নিউক্লিয়াসের একটি পারফেক্ট চিত্র আঁকা শিখতে হবে এবং অবশ্যই পাশাপাশি তোমাকে এই লেভেলিং করাগুলো বুঝতে হবে। তো এখানে নিউক্লিয়াসের চিত্রগুলো এভাবে অঙ্কন করার পরে তোমার কাছে এই যে নিউক্লিয়াসের বাইরে যে আবরণ তাকে বলা হয় নিউক্লিয়াস মেমব্রেন। নিউক্লিয়াসের ভিতরে যে বড়, ঠিক আছে, কণিকা থাকে একে বলা হয় নিউক্লিওলাস। তারপর নিউক্লিয়াস দুইটির মাঝখানে যে ছিদ্র থাকে একে বলা হয় নিউক্লিয়াস রন্ধ্র। তারপর নিউক্লিয়াসের এখানে যে থাকে তোমার হালকা হালকা পানি পানি বা জেলের মতো থকথকে পদার্থ থাকে একে বলা হয় নিউক্লিওপ্লাজমা। তারপরে এই যে এই যে আঁকা বাঁকা থাকে এটাকে বলা হয় নিউক্লিয়াস রেটিকুলাম বা ক্রোমাটিন। তো এই বিষয়গুলোকে ভালো করে খেয়াল রেখে তোমাদের মাথায় রেখে পড়তে হবে এবং নিউক্লিয়াসকে অনেক গুরুত্ব সহকারেই পড়তে হবে, কারণ নিউক্লিয়াস থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন বিগত সালে এসেছে। তারপর নিউক্লিয়াস, জীবকোষের প্রোটোপ্লাজমের নির্দিষ্ট পথরেখা ক্রোমোজোম বহনকারী যে বস্তুটি দেখা যায় সেটি হলো নিউক্লিয়াস। নাম্বার 2, নিউক্লিয়াস কোষের নিয়ন্ত্রণকারী। এটির আকৃতি গোলাকার, ডিম্বাকার বা নলাকার, ঠিক আছে? তো নিউক্লিয়াসের আকারটা বিভিন্ন আকার হতে পারে। তারপর 3, এতে বংশবৃদ্ধির বৈশিষ্ট্য নিহিত থাকে, মানে এটা হলো মূল কাজ হলো বংশবৃদ্ধির বৈশিষ্ট্যকে বহন করে, ঠিক আছে? নিউক্লিয়াসের প্রধান কাজ হলো কে বংশগতির বৈশিষ্ট্যকে বহন করা। এটি কোষে সংগঠিত বিপাকীয় কার্যাবলী সহ সব ক্রিয়া আর বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। তো নিউক্লিয়াস কি করে? সকল কিছু নিয়ন্ত্রণ করে। এরপরে হলো নিউক্লিয়াসের বিভিন্ন অংশ। নিউক্লিয়াস ঝিল্লি, আমি যেমনটা বললাম যে নিউক্লিয়াস অনেক গুরুত্বপূর্ণ এবং এখানে প্রত্যেক টপিক তোমাকে পড়তে হবে। নিউক্লিয়াস ঝিল্লি,
নিউক্লিয়াসকে ঘিরে রাখে যে ঝিল্লি তাই কেন্দ্রিকা ঝিল্লি বা নিউক্লিয়াস ঝিল্লি। ঝিল্লি বলতে একটা পর্দা বোঝানো হয়, যে বাইরে যে পর্দা থাকে সেটাকে বলা হয় বহির্ঝিল্লি বা ল্যামেলাও বলা হয়। ঝিল্লিকে আসলে ল্যামেলা বলা হয়, আর ভিতরে থাকলে সেটা অন্তঃঝিল্লি বা ইন্টারনাল ল্যামেলা বলা হয়। তারপর 2, এটি 2 স্তর বিশিষ্ট প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত। 3, ঝিল্লির মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে যাকে নিউক্লিয়ার গ্রন্থ বলে। তারপর হলো নিউক্লিয় ও প্লাজমা। তাহলে নিউক্লিওপ্লাজম যেটা রয়েছে সেটা নিউক্লিয়ার ঝিল্লির ভিতর জেলের মতো থকথকে অংশকে নিউক্লিয়াস প্লাজম বলে। নিউক্লিওপ্লাজমে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, উৎসেচক বলতে অ্যাকচুয়ালি তোমরা যা চেনো আমিষ রয়েছে। তারপর হলো তোমার কি খনিজ লবণ থাকে। তারপর নিউক্লিওলাস, যেটা যে ছিদ্রতে দেখালাম তোমাকে, তো ওইটাকে বলা হয় নিউক্লিয়াস ওলাস। ক্রোমোজোমের সাথে লাগানো গোলাকার বস্তুই নিউক্লিওলাস। নিউক্লিওলাসে আরএনএ ও প্রোটিন দিয়ে গঠিত। নিউক্লিওলাস আরএনএ ও প্রোটিন দিয়ে গঠিত। নিউক্লিওলাস নিউক্লিও অ্যাসিড মজুদ ও প্রোটিন সংশ্লেষণ করে। তাহলে নিউক্লিওলাস কি করে? নিউক্লিক অ্যাসিড মজুদ করে, আর প্রোটিন কি করে? সংশ্লেষণ করে, অনেকটা রাইবোজোমের মতোই। তারপর হলো 4 নম্বর টপিক হলো ক্রোমাটিন জালিকা বা অ্যান্টিপ্লাজমিক রেটিকুলাম। কোষ বিভাজনের বন্ধ থাকা অবস্থায় নিউক্লিয়াসের কুণ্ডলী পাকানো সূক্ষ্ম সুতার মতো অংশই ক্রোমাটিন জালিকা বা অ্যান্টিপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে, বা নিউক্লিয়াস জালিকাও বলতে পারো। কোষ বিভাজনের সময় জালিকাটি খাটো ও মোটা হয় এবং তাদের ক্রোমোজোম আলাদা দেখা যায়। তারপরে নির্দিষ্ট জীবের জন্য ক্রোমোজোম নির্দিষ্ট জিন বহন করে। তো ক্রোমোজোম কি করে? নির্দিষ্ট জিন বহন করে। এর পরবর্তী টপিক হলো উদ্ভিদ ও প্রাণীর কার্য পরিচালনায় বিভিন্ন কোষের ভূমিকা, মানে কোন কোষ কোন ভূমিকা রাখে সে বিষয়টা। প্রথম হলো টিস্যু কি। তো টিস্যু কি সেটা অবশ্যই লিখে নিবা। টিস্যু হলো একগুচ্ছ কোষ একই স্থান থেকে উৎপত্তি এবং মিলিতভাবে কাজ করে, তখন তাদেরকে টিস্যু বা কলা বলে। তো তোমরা কিন্তু টিস্যু এই কলা নিয়ে অনেক সমস্যা, আর বিশেষ করে যারা পড়ে না সে সকল ছাত্রদের উত্তর দেখলে তো অনেক ভালোই লাগে। একজন তো লিখে দেয় সাগর কলা, এই কলা কাকে বলে, তো সে কিন্তু লিখে দেয় গাছে এই কলা হয়, ওই কলা হয়, সাগর কলা হয়। তো এই ধরনের কলা কিন্তু আসলে জীববিজ্ঞানে বলা নেই, কলা বলতে টিস্যু বোঝানো হয়, ঠিক আছে। টিস্যুর সংজ্ঞাটা হলো এটা। তারপর হলো উদ্ভিদ টিস্যু। এবার আসি আমরা উদ্ভিদ টিস্যু কত প্রকার, কি কি এবং কি। বিভাজিত হওয়ার বিষয়ে টিস্যু দুই প্রকার। নাম্বার 1 ভাজক টিস্যু, নাম্বার 2 স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু বিভাজন সক্ষম, আর স্থায়ী টিস্যু হলো বিভাজন অক্ষম, ঠিক আছে, কথাটা মনে রাখবা। ভাজক টিস্যু হলো বিভাজন সক্ষম, আর স্থায়ী টিস্যু হলো বিভাজন অক্ষম। তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত রাখবো। নেক্সট ক্লাসে আমরা টিস্যু সম্পর্কিত কথা বলবো। তো সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি, সবাই যেন একটা ভালো রেজাল্ট করতে পারো আর আমাদের সাথে থাকতে পারো। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।